স্বামী হাজব্যান্ড ওয়াইফ পরিচয়, আমি একটা বাসা নেই, সেই বাসায় হচ্ছে সে আসে। আসার পরে হচ্ছে আমরা হচ্ছে এক পর্যায়ে সে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, বলে যে তুমি আমাকে ট্রাস্ট করো, মানে অ্যাজ এ যেভাবে বলা যায় আর কি, সে আমাকে বলে যে তুমি আমাকে ট্রাস্ট করো না। তো এক পর্যায়ে হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাটাচমেন্ট আমরা চলে যাই। তো পরে হচ্ছে তাকে যখন আমি বলি যে আমরা যেহেতু এই রিলেশনশিপে চলে গেছে, আমাদের একটা রিলেশনশিপ ছিল, সেটা থেকে আমরা কিন্তু ক্রস করছি, সো আমরা এখন বিয়ে করব। তখন আমি ওকে জানাই আমি বিয়ে করব, তখন ও বলে কি আচ্ছা ঠিক আছে, আমার তো সমস্যা নেই, আমি তোমাকে বিয়ে করব। তো এর মধ্যে এইভাবেই হচ্ছে প্রায় হচ্ছে 2 মাস এগেন চলে, অক্টোবর নভেম্বর। মানে আপনি বাসা নিয়েছেন কতদিন এইখানে? অক্টোবরে। মানে কত মাস হবে? অক্টোবর নভেম্বর, এই 2 মাস হচ্ছে একটা বাসা আমরা ছিলাম। একটা বাসায় ছিলেন 2023 সালে? হ্যাঁ 2023 অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত, নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আমরা হচ্ছে ও যায়, মানে যেত আসতো, আমার সাথে দেখা করতো, আমিও বাসা থেকে যেতাম আসতাম। তো হঠাৎ করে আমার মেজো আপুর যে দেবর, তার সাথে আমার বিয়ে ঠিক হয়। মানে আপনি আমার পারিবারিকভাবে বিয়ে ছাড়া 2 মাস তার সাথে ছিলেন বাসায়? হ্যাঁ। তো পরে হচ্ছে আমার মা হঠাৎ করে, আমার মা তো জানতো না যে আমি তার সাথে মিট করতেছি বা আমি তার সাথে বাসা শেয়ার করতেছি। পরবর্তীতে সে হচ্ছে আমাকে বলে, আমি আমার মা পারিবারিকভাবে আমার মা হচ্ছে একটা বিয়ের প্রস্তাব আনে, যেহেতু আমার মা জানে না, তো পারিবারিকভাবে আমার একটা বিয়ের প্রস্তাব আসে তো আমার রিলেটিভের মধ্যে। তখন আর কি এটা আমি পাই হচ্ছে 16 ডিসেম্বরে। আমার মা আমাকে জানায় যে তোমার এরকম একটা বিয়ে ঠিক করছি, তো তুমি হচ্ছে ওর সাথে তোমার বিয়ে করতে হবে, আমরা পারিবারিকভাবে, আমার বোনেরা আর পারিবারিকভাবে আমরা ঠিক করেছি। তখন সে হচ্ছে আমাকে, আমি তাকে জানাই, জানানোর পরে আমার কাছে কিছু মেসেজও আছে তার। সে হচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই ঈশা শিকদার, বাংলাদেশে ঈশা শিকদার যে ছিল, তার মেয়ে নওশিন নাকি ঈশা শিকদারের মেয়ে, সে যেমন হচ্ছে বয়ফ্রেন্ডকে লাইনে রেখে সুইসাইড করেছে, সে সেভাবে সুইসাইড করবে। আপনাকে লাইনে রেখে? হ্যাঁ আমাকে লাইনে রেখে। ইভেন সে এরকম নোট লিখছে যে হচ্ছে আমি তার মৃত্যুর জন্য দায়ী, আমি তার সাথে ডেট করছি, আমি তার সাথে হচ্ছে রুম ডেটে ছিলাম দীর্ঘদিন, আমি এখন তাকে রিজেক্ট করতেছি, সে সেজন্য সুইসাইড করবে। এটা আমাকে একটা মেসেজ করে, আমার কাছে সেই মেসেজটা আছে। তো তখন যখন করে তখন বলতেছে যে আমি পুলিশকেও তোমার নাম্বার দিয়ে যাব, তোমার মাকে জানাবো, সবাইকে জানাবো। তখন আমার মধ্যে একটা ভয় কাজ করে, ডেফিনেটলি একটা ভয় কাজ করবে। একটা ছেলে যখন হঠাৎ করে বলবে যে আমি সুইসাইড করবো এক্ষুনি, আর সেটা ভিডিও কলে সে একটা রুমের মধ্যে যে দড়ি টানাইছে, তখন আমি খুবই ভয় পেয়ে যাই। ইভেন আমি ওকে শান্ত করার জন্য আমি ওকে অনেক মেসেজ, অনেকবার কল দিয়ে তখন আমি বলি যে দেখো পরাগ, সব ঠিক হয়ে যাবে, আমাকে জাস্ট একটা দিন তুমি আমাকে সময় দাও, আমি তোমাকে জানাচ্ছি, প্লিজ তুমি এরকম কিছু করবে না, আমি তোমার সাথেই থাকবো। তখন সে আমাকে বলে যে না তুমি হচ্ছে আদির সাথেই থাকবা, মানে আমার ফিয়ন্সি যে, ওর নাম আদি, তো তুমি আদির সাথে বিয়ে করে নিবা, আমার লাইফটা শেষ করছো। তারপরে সে আমার সাথে রাগ করে আমার রেপুটেশন নষ্ট করার জন্য সে আমার যে ফ্রেন্ড সার্কেল, সেই সার্কেলের মধ্যে একজনকে ফোন দেয়, ওর নাম হচ্ছে আবির। আবিরকে ও ফোন দেওয়ার পরে আবিরকে বলে যে ও হচ্ছে আমার সাথে রুম ডেট করছে, এখন ওর বিয়ে ঠিক হয়ে গেছে, মানে আমার রেপুটেশন নষ্ট করার জন্য সে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলদেরকে আমাদের এই যে ডেটের ব্যাপারটা, রুম ডেটের ব্যাপারটা সে সবাইকে জানায়। জানানোর পরে আমার এক এক সময় আমার ফ্রেন্ড সার্কেল আমাকে ফোন দিয়েছে, কিরে তুই এরকম করছিস, একটা ছেলের সাথে চিট করছিস, তুই একটা ছেলেকে পছন্দ করতিস, সে ছেলে এখন তোকে চায়, এখন তুই সেটা রিজেক্ট করে দিচ্ছিস, তুই অন্য জায়গায় বিয়ে করতেছিস, এটা কি সত্যি কিনা। মানে বিভিন্ন জায়গা থেকে যখন নিয়ে আসে তখন আমি একটা মানসিকভাবে দেখা গেছে আমার সম্মানের একটা ব্যাপার আছে, আমার প্যারেন্টসের সম্মানের একটা ব্যাপার আছে, তখন আমি তাকে আবার ফোন করি যে তুমি এগুলো বলছো আমার ফ্রেন্ড সার্কেল, এখন তো সবাই, কারণ একজনেকে বললে তো সবাই জেনে যায় আমার ফ্রেন্ড যে সার্কেলটা। তখন বিভিন্ন সময় আমাকে মেসেঞ্জারে, আমার নাম্বারে, হোয়াটসঅ্যাপে কল আসে, আমার ফ্রেন্ডরা কল করে যে তুমি কি আসলে এটা করছো কিনা, তুমি কি এই অপরাধটা করছো কিনা। আমি বলছি হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড, তো ওর সাথে আমার রিলেশন, কই আমি তো ওরে বলি নাই যে আমি অন্যজনকে বিয়ে করবো, আমি তো ওকেই বিয়ে করবো। ইভেন আপনারা যদি চান তাহলে আমার ওই ফ্রেন্ডকেও কল দিতে পারেন, আমার কোনো প্রবলেম নেই, আমি আমার জায়গা থেকে স্ট্রিট। পরে হচ্ছে সে হচ্ছে ঠিক জানুয়ারিতে ওই বাড়িওয়ালা আমরা বাসা ডাক করে দিই, জানুয়ারির 1 তারিখে আমরা চলে যাব, তো শিপমেন্ট হবো আমরা অন্য বাসায়। ও হচ্ছে আমাকে বলে যে আমি 26 তারিখে আসতেছি, তুমি বাসাটা খুঁজো, আমরা ওই বাসায় আর থাকবো না, কারণ ওই বাসাটা অনেক ডিস্টেন্স, প্রায় হচ্ছে আপনার জেবরা থানার অধীনে, যেহেতু অনেক ডিস্টেন্স, তো রায়ের বাগে একটা বাসা নিতে বলে। ইভেন বাড়িওয়ালার সাথে হচ্ছে সে আমার স্বামী হিসেবেই কথা বলে, বাড়িওয়ালার সাথেও সে পরিচয় আমার স্বামী হিসেবে। তারপরে সে আসে ওই বাসায় এসে আমার সাথে লাস্ট মিট করে। তারপরে হচ্ছে সে একটা পর্যায়ে হচ্ছে আমি জানতে পারি, আমি যে কনসেপ্ট 1 মাস 15 দিনের যে কনসেপ্ট, সেটা আমি জানতে পারি জানুয়ারির
1 তারিখে। কিভাবে আপনি জানতেন কিভাবে? এটা আমি হচ্ছে আপনার যে বেবি টেস্ট টিউব আছে না, ওইটা দিয়ে আমি চেক করি। চেক করার পর আমি জানতে পারি যে আমি কনসেপ্ট, আবার পজিটিভ আসছে রেজাল্ট। তো তখন হচ্ছে আমি ওকে অনেকভাবে টেস্ট করার ট্রাই করি, কোনোভাবেই সে আবার একদম যোগাযোগ সে বিচ্ছিন্ন। আমি যেটা আপনি বিয়ে করছেন কবে আর বিচ্ছিন্ন হলো কবে কি বলছেন আপনি? না, ফ্রেন্ড সার্কেলের কথা আমি তাদেরকে বলি নাই, তারা আমার ফ্যামিলির কথা বলছে। তারা আমার ফ্রেন্ড সার্কেল তারা চায় নাই। আমি যদিও আমার একটা ফ্রেন্ড যে আবির, আচ্ছা যেদিন বিয়ে হয়েছে সেদিন কি আপনার ফ্যামিলি জানে যে আজকে বিয়ে হচ্ছে? ফ্যামিলি জানতো? হ্যাঁ, আমি আমার মাকে বলছি যে মা আমার বিয়ে হয়েছে। মা কি বলেছিল? মা বলছে তুমি চলে আসো, তুমি বিয়ে করো না। হ্যাঁ, বিয়ে করো না। আমি বলছি তুমি একটু আসো, তুমি একটু কথা বলো। বলছে আমি তো মরে গেলেও যাব না, তুমি চলে আসো বাসায়, আমরা সব দেখতেছি, তুমি ওই বিয়েটা করো না। ওর ভাই আমাকে বলতেছে কোনো সমস্যা নাই, তোমার ফ্যামিলি লাগবে না, আমরা যেটা খাবো তোমার সেটা খাবা, আমরা যেখানে ঘুমাবো তুমি সেখানে ঘুমাইতে পারবা, আমাদের ফ্যামিলি থেকে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, তুমি ওকে বিয়ে করো। এখন আপনি কি চান, যেটা আপনার স্বামীর পক্ষ বা আইনের আশ্রয় চান কিনা? হ্যাঁ, আমি সংক্ষেপে বলতে হচ্ছে আমি এখন আমার শ্বশুরবাড়ি যেতে চাই। আমার শ্বশুরবাড়ি ভৈরব চণ্ডীবেদে। আমার শ্বশুর হচ্ছে আপনার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন তার নাম। তো আমি এখন রাইট নাও হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি যেতে চাই। আমি বিবাহিত, আমি এখন একা কেন থাকবো? এখন একাকে আমি থাকতে পারবো? আমার ফিনান্সি সাপোর্ট কে দিবে? আমার খাওয়া কে দিবে? আমার থাকা কে দিবে? ডেফিনেটলি আমার স্বামী দিবে, স্বামী তো দিবে। তো সেই ক্ষেত্রে আমি আমার শ্বশুর বাড়ি যেতে চাই। আমার শ্বশুর বাড়ি এমনও হবে যে গেলে হয়তো বা আমাকে পুলিশ দিয়ে তার একটা হ্যারাসমেন্ট করাবে। আমি যদিও রাইট, আমার বিয়ে হয়েছে, আমি কার কাছে যাবো? আমার শ্বশুর বাড়ি যাবো, কিন্তু তারা আমাকে পুলিশই ভয় দেখাইছে যে আপনি কি আইনি সহায়তা চান? হ্যাঁ, আমি আইনি সহযোগিতা চাই। আমি ভৈরব গেলে যাতে ওরা আমার আইনি কোনোভাবে আমাকে হ্যারাসমেন্ট না করতে পারে। পুলিশ যাতে আমার কথা শুনে, আমি যেহেতু ভিকটিম, আমার কথা যাতে শুনে, যদি আইনি আমার কথা শুনে যদি মনে হয় যে না আমি ক্রিমিনাল, তাহলে তারা যাতে আমার উপরে স্টেটমেন্ট নেয়। আর যদি তারা মনে করে যে না আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করে ফালায় রেখে গেছে, আমার হাজব্যান্ড আমার খোঁজ নিচ্ছে না, আমার সাথে কোনোভাবে যোগাযোগ করছে না, ইভেন তারা আমাকে থানার হুমকি দিতেছে, তো সেই ক্ষেত্রে তাদের বিপরীতে যেন স্টেপ আইন নেয়। আর আমার সন্তান, আমি অলরেডি হচ্ছে 1 মাস 15 দিনের গর্ভবতী। আমি আমার সন্তানের অধিকার চাই, আর আমি আমার সন্তানের বাবার সাথে থাকতে চাই। আমি আর কিচ্ছু চাই না, আমি কোনো টাকা পয়সা চাই না, আমি বিলাসবহুল লাইফ ক্রিয়েট করতে চাই না। সে আমাকে যদি ভাঙা ঘরে রাখে, আমি তার সাথে ওদের যে অঞ্চলের যে আছে, ওদের যে এমপি আছে বা হচ্ছে চেয়ারম্যান মেম্বার আছে, তাদের কাছে অনুরোধ করছি তা আপনারা আমাকে সাহায্য করেন। আমার জন্য না হন, আমার লাইফটা তো শেষ হয়ে গেছে, আমি তো আমার ফ্যামিলি থেকে একদমই এখন রাস্তায় নেমে আসছি। তো আমি আমার সন্তানের জন্য আমি চাই যে আমার সন্তানের কথা আপনারা চিন্তা করে আমাকে সাহায্য করেন। আমি এমন কোনো কাজ করব না যাতে হচ্ছে দেশের কোনো ক্ষতি হবে বা ওর ফ্যামিলির কোনো ক্ষতি হবে। আমি নিরুপায় হয়ে মিডিয়ার কাছে আসছি, আমি প্রেস কনফারেন্স করতে আসছি। সো আমি চাই আপনারা আমাকে আমার স্বামীর ঘরে ফিরিয়ে দেন, আমি আমার স্বামীর সাথে থাকতে চাই।